আচ্ছা, আমরা যে কম্পিউটার ব্যবহার করি তার পর্দার আড়ালে কিন্তু সবসময় একটা দারুণ অর্কেস্ট্রা চলতে থাকে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই জাদুটাই বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের অপারেটিং সিস্টেমগুলো এত কাজ একসাথে সামলে ফেলে। কখনো কি ভেবে দেখেছেন একটা কম্পিউটার কিভাবে একই সাথে গান চালাচ্ছে, ইন্টারনেট ব্রাউজ করছে, আবার নোটিফিকেশনও দেখাচ্ছে? প্রশ্নটা কিন্তু সবার মাথাতেই ঘোরে, তাই না? চলুন আজ এর উত্তরটাই খুঁজে বের করা যাক। এই সব কিছুর মূলে আছে শুধু একটা শব্দ, প্রসেস। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই সেই জাদুর চাবিকাঠি, আমাদের কম্পিউটারের একসাথে অনেক কাজ করার ক্ষমতার পেছনের আসল রহস্য। তো মাল্টিটাস্কিংয়ের গভীরে যাওয়ার আগে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে আগে তো বুঝতে হবে এই প্রসেস জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, যখনই কোনো অ্যাপে ডাবল ক্লিক করা হয় তখন ওটা ফাইল থেকে একটা জীবন্ত কিছুতে পরিণত হয়। এটাই হলো প্রসেস। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একটা রান্নার বইয়ে রেসিপি লেখা আছে, ওটা তো এমনি পড়ে থাকবে, তাই না? কিন্তু যখন একজন শেফ ওই রেসিপি দেখে রান্না শুরু করেন, ঠিক তখনই ওটা একটা সক্রিয় কাজে পরিণত হয়। প্রসেসও ঠিক তেমনই। একটা প্রসেস কিন্তু শুধু কয়েকটা কোড না, এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ, যার ভেতরে নিজস্ব জগৎ আছে। এর নিজের মেমরি থাকে, কি করতে হবে তার নির্দেশ থাকে, আর এখন কি করছে তার হিসাবও থাকে। সব মিলিয়ে এটা একটা পুরোপুরি স্বয়ংসম্পন্ন কাজের ইউনিট। এখন কম্পিউটারে তো হাজার প্রসেস চলে। অপারেটিং সিস্টেম কিভাবে এদের সবাইকে আলাদা করে চেনে? এর জন্য প্রত্যেকটা প্রসেসের একটা করে আইডি কার্ড থাকে, যেটাকে বলে প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি। অনেকটা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মতো। এতে প্রসেসের আইডি, ওটা এখন কি করছে মানে তার স্টেটাস, সিপিইউ এর তথ্য সব কিছু লেখা থাকে। একটা প্রসেসের জীবনচক্রটা কিন্তু বেশ মজার। এটা কিন্তু সবসময় রানিং বা চলতে থাকে না। প্রথমে এটা তৈরি হয় মানে নিউ স্টেটে থাকে, তারপর সিপিইউ এর জন্য লাইনে দাঁড়ায়, তখন তাকে বলে রেডি। যখন সিপিইউ পায় তখন রানিং। আবার ধরুন কোনো ইনপুটের জন্য অপেক্ষা করছে, তখন ওয়েটিং। আর কাজ শেষ হয়ে গেলে টার্মিনেটেড। এই পুরো চক্রটা অপারেটিং সিস্টেম খুব দক্ষতার সাথে সামলায়। আচ্ছা, তাহলে তো বুঝলাম যে অনেক প্রসেস আছে, কিন্তু কম্পিউটারের প্রসেসর তো সীমিত, তাই না? তাহলে যখন এক গাদা প্রসেস সিপিইউর জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, অপারেটিং সিস্টেম কিভাবে ঠিক করে যে কোনটা আগে চলবে? আসল খেলাটা তো এখানেই। আর এই চ্যালেঞ্জটা সামলানোর জন্যই অপারেটিং সিস্টেমের একটা দারুণ কৌশল আছে, যেটাকে বলা হয় প্রসেস শিডিউলিং। সোজা কথায় এটাই ঠিক করে দেয় কোন প্রসেস কখন আর কতক্ষণের জন্য সিপিইউ ব্যবহার করার সুযোগ পাবে। এখন একটা ভালো শিডিউলারের কাজ কি? এর লক্ষ্য হল সিপিইউকে যতটা সম্ভব ব্যস্ত রাখা, আবার ব্যবহারকারীর জন্য সবকিছু ফাস্ট রেসপন্স করা। কিন্তু মুশকিলটা হলো একটা দিক ভালো করতে গেলে আর একটা দিকে সমস্যা হতে পারে। মানে সিপিইউকে খুব ব্যস্ত রাখতে চাইলে হয়তো রেসপন্স টাইম বেড়ে যেতে পারে। তাই এদের মধ্যে একটা ভারসাম্য তৈরি করাটাই আসল চ্যালেঞ্জ। এখানে দুটো খুব সাধারণ শিডিউলিং অ্যালগোরিদমের উদাহরণ দেখা যাচ্ছে। যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড, মানে যে আগে আসবে সে আগে কাজ করবে। শুনতে তো বেশ ন্যায্য মনে হচ্ছে, তাই না? কিন্তু সমস্যা হলো, যদি প্রথমে একটা অনেক বড় কাজ চলে আসে, তাহলে পেছনের ছোট কাজগুলো অনেকক্ষণ ধরে বসে থাকবে। আবার শর্টেস্ট জব ফার্স্টে ছোট কাজগুলো আগে সুযোগ পায়, কিন্তু এতে বড় কাজগুলো হয়তো সুযোগই পায় না। তার মানে কোনো একটাই বেস্ট পদ্ধতি নেই, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। আসলে এই শিডিউলিং ব্যাপারটা বেশ কয়েকটা লেয়ারে কাজ করে। কোন প্রসেসকে সিস্টেমে উবাহপ্ট ঢুকতে দেয়া হবে, কোনটা এখন মেমোরিতে থাকবে, আর কোনটা এই মুহূর্তে সিপিইউ পাবে, এই সবকিছুর জন্য আলাদা আলাদা শিডিউলার আছে। তাহলে আমরা কি দেখলাম? প্রসেস জিনিসটা খুব কাজের, কিন্তু বেশ ভারী, মানে অনেক রিসোর্স খরচ করে। এই সমস্যাটার একটা স্মার্ট সমাধান হলো থ্রে। প্রসেস আর থ্রেডের মধ্যে পার্থক্যটা বেশ মজার। প্রসেসকে যদি একটা আস্ত বাড়ি ভাবা হয়, তাহলে থ্রেড হলো সেই বাড়ির এক একটা রুম। মানে থ্রেডগুলো একই বাড়ির ভেতরে থাকে, একই মেমোরি আর রিসোর্স শেয়ার করে। এই কারণে থ্রেড তৈরি করা বা এক থ্রেড থেকে আরেক থ্রেডে যাওয়াটা অনেক ফাস্ট হয়। কিন্তু যখন অনেকগুলো হালকা পাতলা থ্রেড একই রিসোর্স শেয়ার করতে শুরু করে, তখন কি গড়বড় হতে পারে? এখানেই একটা বড় চ্যালেঞ্জ লুকিয়ে আছে।
একাধিক থ্রেড যখন একই ডেটা নিয়ে একসাথে টানাটানি করে তখন একটা বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়। চলুন এই বিপদটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন দুটো থ্রেড ঠিক একই সময়ে একই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করছে। দুজনেই দেখল অ্যাকাউন্টে ৫,০০০ টাকা আছে। একজন ২,০০০ তুলল, আরেকজন ৩,০০০। কি মনে হয় শেষে ব্যালেন্স কত থাকবে? ০? নাও হতে পারে। এখানেই সমস্যা। এই যে একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হলো, একেই টেকনিক্যালি বলা হয় রেস কন্ডিশন। কারণ থ্রেডগুলো একে অপরের সাথে দৌড় প্রতিযোগিতা করছে, আর ফাইনাল রেজাল্ট কী হবে তা পুরোপুরি আনপ্রেডিক্টেবল হয়ে যায়। আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে শেষ ব্যালেন্সটা নির্ভর করবে কোন থ্রেডটা তার কাজ আগে বা পরে শেষ করল তার উপর। কোডের ঠিক যে জায়গাটায় এই শেয়ার করার রিসোর্সটা, মানে আমাদের উদাহরণের ব্যাংক ব্যালেন্স, ব্যবহার করা হয়, সেই অংশটাকে বলা হয় ক্রিটিক্যাল রিজন। এটাই হলো বিপজ্জনক এলাকা, আর এই জায়গাটাকে সুরক্ষিত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে এই বিশৃঙ্খলা থামানোর উপায় কি? উপায় আছে, আর এর জন্যই কিছু নিয়মকানুন বা টুলস তৈরি করা হয়েছে, যেগুলোকে বলে সিঙ্ক্রোনাইজেশন টুলস। এগুলোর কাজই হলো ওই ক্রিটিক্যাল রিজনে ঢোকার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা, যাতে কোনো রেস কন্ডিশন না হয়। এর মধ্যে দুটো খুব জনপ্রিয় টুল হলো মিউটেক্স আর সেমাফোর। মিউটেক্স হলো একটা তালার মতো। ধরুন একটা বাথরুমের চাবি, যার কাছে চাবি থাকবে শুধু সেই ঢুকতে পারবে, আরেকজন বাইরে অপেক্ষা করবে। আর সেমাফোর হলো একটা কাউন্টারের মতো। ধরুন একটা লাইব্রেরিতে ৫টা পড়ার রুম আছে। সেমাফোর ৫টা চাবির মতো কাজ করবে, মানে একসাথে ৫ জন ঢুকতে পারবে, ৬ নম্বর জনকে অপেক্ষা করতে হবে। এগুলো ছাড়াও আরও অ্যাডভান্স টুল আছে, যেমন মনিটর, যা প্রোগ্রামারদের কাজকে আরও সহজ করে দেয়। আর এই টুলগুলো কতটা কার্যকর তা পরীক্ষা করার জন্য কিছু ক্লাসিক সমস্যা আছে, যেমন ডাইনিং ফিলসফার্স প্রবলেম। এগুলো হলো এক ধরনের স্ট্রেস টেস্ট, যা দিয়ে এই টুলগুলোর ভালো মন্দ দিকগুলো বোঝা যায়। তাহলে দেখুন, একটা সাধারণ প্রসেস থেকে শুরু করে হাজার হাজার থ্রেডকে একসাথে চালানো এবং তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, এই পুরো ব্যাপারটা কিন্তু অপারেটিং সিস্টেমের একটা অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। এটা পর্দার আড়ালে থেকে একটা নীরব কিন্তু বিশাল অর্কেস্ট্রা পরিচালনা করার মতো। আমরা এখন এআই আর ম্যাসিভলি প্যারালেল কম্পিউটিংয়ের যুগে প্রবেশ করছি। ভবিষ্যতের এই আরও জটিল সিম্ফনিগুলো চালানোর জন্য আমাদের কী ধরনের নতুন নিয়মকানুনের দরকার পড়বে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, আর ভবিষ্যতের অপারেটিং সিস্টেম ডিজাইনারদের জন্য এটাই হতে চলেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।